হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্মার্ট ট্যাঙ্কার্স WBCS। আজকের অর্থাৎ 21 মে 2020 আনন্দবাজার পত্রিকার কিছু গুরুত্বপূর্ণ আর্টিকেলস বা নিউজ আমরা দেখব। প্রথম আর্টিকেল যেটা আমাদের রিলেটেড সেটা হচ্ছে স্বাস্থ্য নিয়ে। মানে এই যে আর্থিক প্যাকেজটা ঘোষণা করা হয়েছে কেন্দ্র সরকার থেকে, সেখানে স্বাস্থ্য নিয়ে কি বলা রয়েছে বা বলা নেই এবং কি বলা উচিত ছিল সেগুলো নিয়ে এই পার্টিকুলার আর্টিকেলটি। তো দেখো, করোনা ভাইরাস রহস্যময় এবং সেটার থেকে বেশি রহস্যময় এটা হচ্ছে যেই আর্থিক প্যাকেজটা ঘোষণা করা হয়েছে 20 লক্ষ কোটি টাকার, এটা ভাবা হয়েছিল যে ভাইরাস মানুষের দেহকে আক্রমণ করে, সুতরাং সেটার সহিত স্বাস্থ্য সম্পর্ক আছেই। কিন্তু অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের আর্থিক প্যাকেজ দেখে কিন্তু সংশয় জাগতে পারে। মানে এখানে ব্যঙ্গ করা হয়েছে, বোঝাই যাচ্ছে। 5 দিন ব্যাপী প্যাকেজ ঘোষণার পঞ্চম অর্থাৎ শেষ দিনে আরও 3-4টি বিষয় সহিত তিনি জনস্বাস্থ্যের ফাইনালি উল্লেখ করলেন। তো বাকি 4 দিনে কোনো রকম জনস্বাস্থ্যের উল্লেখই ছিল না, এবং পঞ্চম দিনেও যখন জনস্বাস্থ্যের কথা একটু উল্লেখ আসলো, সেটাও 3-4টা বিষয়ের সাথে মিলিতভাবে তিনি কিছু বললেন। কৃষি বিপণন হতে কয়লা উত্তোলন পর্যন্ত যাবতীয় বিষয় সংস্কারের আলোচনায় অর্থমন্ত্রী বহু সময় ব্যয় করে দিয়েছেন, কিন্তু জনস্বাস্থ্যে কী ধরনের সংস্কার হবে সেটা বলেননি। কেন্দ্র তাহার জন্য কত টাকা ব্যয় করবে এটাও কিন্তু তিনি স্পষ্ট করেননি। সুরক্ষা সরঞ্জাম মানে ডিফেন্স ইকুইপমেন্ট, স্বাস্থ্যকর্মীদের বিমার নিমিত্ত কত টাকা ইতিমধ্যে খরচ হয়েছে এবং তাহার হিসাব তিনি অবশ্যই দিয়েছেন, যেটা আগামী বাজেট বক্তৃতায় জানালেও ক্ষতি হতো না। এখন অ্যাকচুয়ালি দরকার যে এটা না জানিয়ে যে কত ব্যয় হয়েছে আর কী কী করা উচিত, কীভাবে ইমপ্রুভমেন্ট হবে সেটা দরকার ছিল, সেটা না করে এই জিনিসগুলো দেখানো হয়েছে, যেটা বাজেটে বা ইকোনমিক সার্ভেতেও জানানো যেত। কেউ বলতে পারেন যে যে সকল নীতি পরিবর্তন করলে অর্থনীতিতে গতি আসবে, দেশবাসী অর্থ সংকট কাটবে, তার উপর অর্থমন্ত্রী জোর দিলে ক্ষতি বা কী, তাই না? নেক্সট দেখো, এর উত্তর হবে যে স্বাস্থ্যে বিনিয়োগের সহিত অর্থনীতির কিন্তু উন্নতির সম্পর্ক কিন্তু প্রমাণিত, তাই না? কারণ জনস্বাস্থ্যে মাথাপিছু কত আয় বাড়ালে প্রত্যাশিত আয়ু কী হারে বাড়তে পারে এবং তার প্রত্যাশিত আয়ু কত বাড়লে মোট জাতীয় উৎপাদন কতটা বৃদ্ধি হয়, সেটার একটা নির্দিষ্ট হিসাব রয়েছে। কারণ মানুষ যদি সুস্থ থাকে তাহলে সে ইকোনমিক আমাদের ইন্ডিয়ান ইকোনমিতে কন্ট্রিবিউট করতে পারবে, এবং তার ফলে জাতীয় উৎপাদন অর্থাৎ আমাদের জিডিপিও বৃদ্ধি পাবে এবং আয় বৃদ্ধি পাবে। তার সত্ত্বেও কিন্তু স্বাস্থ্য কখনোই কেন্দ্রের বাজেটে যথেষ্ট বরাদ্দ কখনোই পায়নি, এবং দীর্ঘদিন ধরে জিডিপির 1% সেটা স্থগিত রয়ে গেছে। তো এটা একটা বিশাল বড় আমাদের সেটব্যাক একটা আমাদের পুরো অর্থনীতির, যে সবসময় আমরা স্বাস্থ্য খাতে অনেক কম খরচ করি। ঠিক আছে, মাত্র 1%, পুরো জিডিপির 1% আমাদের স্বাস্থ্য খাতে খরচ করা হয়, যেটা খুবই নগণ্য। ঠিক আছে, এবং যেহেতু সরকার গুরুত্ব দেয় না, মানুষও কিন্তু নিজের স্বাস্থ্যের প্রতি একদমই গুরুত্ব দেয় না, এবং এটাকে কিন্তু পাবলিক গুডস বলে ধরে, পাবলিক গুডস যেহেতু এটা একটা স্বাস্থ্য পরিষেবা, সেটাকে অবশ্যই উন্নয়ন করা দরকার অন্যান্য পরিষেবার সাথে সাথে। সরকারি স্বাস্থ্য পরিকাঠামো দুর্দশা, জনস্বাস্থ্য প্রকল্পগুলির কিন্তু ব্যর্থতা, যেই প্রকল্পগুলো অলরেডি চলছে তার ব্যর্থতা, প্রয়োজনের তুলনায় অতি অল্প চিকিৎসকের অভাব, প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীর অভাব, এরকম বিভিন্ন সমস্যা হওয়া সত্ত্বেও কেন্দ্রীয় বাজেট কিন্তু কখনোই জনস্বাস্থ্য প্রয়োজনে অনুপাত বিনিয়োগ করেনি। তো যত অনুপাতে দরকার খরচ, এই সমস্ত সমস্যাগুলো ট্যাকেল করার জন্য, যেরকম পরিকাঠামো, ইনফ্রাস্ট্রাকচার, জনস্বাস্থ্য প্রকল্প, যেই পলিসিগুলো আছে তার ব্যর্থতা, ও ডাক্তারের পরিমাণ কম, হেলথ কর্মী যারা রয়েছেন তাদের সংখ্যা কম, প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী নেই, এরকম সমস্যাগুলোকে ট্যাকেল করার জন্য কোনো রকম কিন্তু বাজেটে কখনো সেরকমভাবে তাদের আয় বের করা হয়নি, তাদের জন্য ফান্ড বের করা হয়নি। অথচ মোদী সরকার স্বাস্থ্যখাত বরাদ্দ জিডিপি 2.5% করার অঙ্গীকার করেছিল। এখনই কি তাহা পূর্ণ করার উপযুক্ত সময় নয়? তাহলে এই যে আর্থিক প্যাকেজ যখন ঘোষণা হলো, আর এই সময় যখন কোভিড-19, এটা তো মানুষের হেলথের সাথে জড়িত, তো এই সময় কিন্তু এই যেটা ঘোষণা করা হয়েছিল যে জিডিপির 2.5% স্বাস্থ্য খাতে খরচা করা হবে, সেটা কি এখনই সময় নেই করার? প্রশ্ন কেবল বাড়তি অর্থের নয়, কিন্তু স্বাস্থ্যনীতিতে পুরো স্বাস্থ্যনীতিতে পরিবর্তনের একটা প্রয়োজন আছে, সেটা দেখিয়ে দিল কোভিড-19। ঠিক আছে, বেসরকারি ক্ষেত্রের সহিত যৌথ উদ্যোগে সরকারি হাসপাতালের পরিচালনা এবং সরকারি বিমার দ্বারা বেসরকারি হাসপাতালের চিকিৎসাকে সুলভ করিয়ে তোলা, এগুলো কিন্তু বেশি গুরুত্ব পেয়েছে এতদিন আমাদের দেশে, তাই তো? এখানে বেসরকারি ক্ষেত্র আমাদের দেশে বেশি ইম্পর্টেন্ট পেয়েছে যখন অন্যান্য জিনিসের ইনফ্রাস্ট্রাকচারের কথা আসে, কিন্তু যখনই আমাদের মানে কোনো বিপদ আসে তখন কিন্তু সরকারি হাসপাতালগুলোই আমাদের কিন্তু
কাজে দেয়। সুতরাং এই যে বেসরকারি ক্ষেত্রের সহিত যৌথ উদ্যোগে সরকারি হাসপাতাল পরিচালনা, সরকারি বিমার দ্বারা বেসরকারি হাসপাতালে চিকিৎসাকে সুলভ করে তোলা, এগুলো কিন্তু গুরুত্ব পেলেও এগুলো কিন্তু কঠিন সময় কাজে আসে না। অধিক মানুষের কাছে অধিক অঙ্কের বিমা পৌঁছার যে প্রকল্প করা হয়েছিল, সেই পরিকল্পনা করোনা আক্রান্তে কতটা কাজে লাগিল, তাই না? আজ ভারতে 3টি হাসপাতাল শয্যার 2টি কিন্তু বেসরকারি হাসপাতালে, মানে বেসরকারি হাসপাতালে শয্যার পরিমাণ বেশি। প্রতি 10টি ভেন্টিলেটরে 8টিই কিন্তু হচ্ছে বেসরকারি হাসপাতালে রয়েছে। তৎসত্ত্বেও কোভিড আক্রান্তের অতি সামান্য অংশ কিন্তু স্থান পেয়েছে এই বেসরকারি হাসপাতালে। বেশিরভাগ কিন্তু সরকারি হাসপাতালেই কিন্তু ট্রিটমেন্ট চলছে। এবং তারপরে আমরা চলে আসবো শত সহস্র ত্রুটি নিয়েও কিন্তু সরকারি হাসপাতালেই কিন্তু দেখছে রোগীকে, তাই না? অথচ গত কয়েক বছর জেলা হাসপাতালগুলোর কিন্তু বরাদ্দ বাড়েনি। জেলা হাসপাতালে যে ফান্ড বাড়া হবে, সেখানকার ইনফ্রাস্ট্রাকচার গঠন করা হবে, সেখানে কর্মী সংখ্যা বাড়ানো হবে, সেটার দিকে কিন্তু নজর দেওয়া হয়নি। প্রাথমিক চিকিৎসার পুনর্জীবনের জন্য 1.5 লক্ষ হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারেরও বরাদ্দ নগণ্য। তো খুব ঘটা করে এই হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার 1.5 লক্ষ ঘোষণা করা হয়েছিল, কিন্তু তার জন্য যে ফান্ড দরকার সেটাও কিন্তু খুবই নগণ্য ফান্ড এটার জন্য এটা বের করা হয়েছে, ঠিক আছে, অ্যালোকেট করা হয়েছে। সরকারি ব্যবস্থা কি করে শক্তিশালী হবে এবং বেসরকারি ব্যবস্থার দায়বদ্ধতা কীরকম করে নিশ্চিত হবে, সেটা কি কেন্দ্রের বিবেচ্য নয়? তো সরকারি স্বাস্থ্য ব্যবস্থাকে আরও বেশি শক্তিশালী করতে হবে এবং বেসরকারি ব্যবস্থা যেটা অলরেডি তাদের ইনফ্রাস্ট্রাকচার ভালো আছে, তাদের দায়বদ্ধতা, তাদের রেসপন্সিবিলিটি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি কিন্তু আরও বেশি করে ফিক্স করতে হবে এই রকম ডিজাস্টারের সময়, ন্যাচারাল ডিজাস্টার বা অতিমারির সময়। রোগ পরীক্ষার ব্যবস্থার অভাবও কিন্তু এবার প্রকট হয়ে গেল, তাই তো? এটা সব থেকে বেশি চ্যালেঞ্জিং ব্যাপার, কারণ সব জায়গায় পরীক্ষা করা যাচ্ছিল না, অনেক দূরে পাঠাতে হচ্ছিল, অনেক দূরে সব যত নমুনাগুলো সংগ্রহ করা হচ্ছিল অনেক দূরে পাঠাতে হচ্ছিল এবং সেটা আসতেও অনেক টাইম লাগছিল এবং সেটা মানে কনফার্ম হতেও কেসটাও অনেক দেরি করে হচ্ছিল। তো তার জন্য কিন্তু অনেক বেশি করে আরও এই রোগটার প্রকোপটা নিয়ন্ত্রণ করতে অসুবিধা হয়েছে, এটা কিন্তু মানতেই হবে আমাদের। এবং অর্থমন্ত্রী বলেছেন প্রতিটি ব্লকে নমুনা পরীক্ষার ব্যবস্থা ও প্রতিটি জেলায় সংক্রমণ রোগের চিকিৎসার জন্য নির্দিষ্ট কেন্দ্র থাকবে। কিন্তু কোথায়? এগুলি নিশ্চয়ই প্রয়োজন, কিন্তু এটাকে কোনোরূপে সংস্কার বলা চলে না। অধিকাংশ রাজ্যে তৃণমূল স্তরে সংক্রমণের বিস্তারে নজর রাখার জন্য যথেষ্ট কিন্তু স্বাস্থ্যকর্মী নাই। কোথাও ইনফ্রাস্ট্রাকচার আছে তো কর্মী নেই, কোথাও কর্মী আছে তো ইনফ্রাস্ট্রাকচার নেই। এভাবেই কিন্তু এই স্বাস্থ্য ব্যবস্থার পুরো চেহারাটা নজরে আসতেছে। পতঙ্গবাহিত রোগ প্রতিরোধের ব্যবস্থা কিন্তু সম্বৎসর সক্রিয় নয়, পরিণাম হতে পারে মারাত্মক। সংক্রমণের বিস্তার রুখতে যেমন বাড়তি বিনিয়োগ চাই, সেরকমই স্বাস্থ্যনীতির অভিমুখ নিয়েও কিন্তু ফের চিন্তা করতে হবে, এটাই এই আর্টিকেলে বলা হয়েছে। মানে ওভারঅল এই যে পতঙ্গবাহিত বা ভাইরাসবাহিত রোগ কিন্তু সেগুলো কিন্তু সবসময় ব্যবস্থা কিন্তু সবসময় ভালো করে করা হয়ে থাকে না এবং এর পরিণাম কিন্তু মারাত্মক হতে পারে। এবং সংক্রমণের বিস্তার রুখতে যেরকম বাড়তি বিনিয়োগ বা টাকা দরকার, সেরকমই স্বাস্থ্যনীতি যেই পলিসিগুলো তৈরি হয় সেটা ঠিক দিকে চলছে কিনা, তার ইমপ্লিমেন্টেশন ঠিক করে হচ্ছে কিনা, সেটাও কিন্তু দেখতে হবে এই নির্দিষ্ট সময়, এই যে বিপদের সময়। এবং এটাই সময় যখন আমাদের পুরো হেলথ ইনফ্রাস্ট্রাকচার আমরা সঠিক করতে পারবো। নেক্সট আর্টিকেল আমরা দেখে নেব, বিধি মেনে খোলে মদের দোকান কিন্তু টিউশন বন্ধ। তো এটা সেরকম কোনো ইম্পর্টেন্ট আর্টিকেল নয়, তবে এটা কিন্তু মানে টিউশন যে বন্ধ হয়ে গেছে এবং তাতে বাচ্চাদের পড়াশোনার যে ক্ষতি হচ্ছে সেটা তো আছেই, তার সাথে সাথে যারা টিউশন পড়াতেন, যারা টিচার, যারা গৃহশিক্ষক, তাদের যে দুর্দশা হয়েছে সেটা নিয়ে এখানে কিছু বলা হয়েছিল। এরকম আত্মহত্যা একজন করেছে, একটা আত্মহত্যা অনেক প্রশ্ন তুলে দিয়েছে। শিক্ষিত বেকারদের বহুজন কিন্তু টিউশনের উপর নির্ভরশীল ছিলেন, যারা সরকারি চাকরি বা অন্যান্য ক্ষেত্রে চাকরি পান না, তারা নিজের পড়াশোনার উপর ডিপেন্ড করে টিউশনই পড়ান, বাচ্চাদের ফিউচার গড়েন, কিন্তু তাদেরই এখন ফিউচার কিন্তু এখন খুবই বিপদের মধ্যে আছে। করোনা ভাইরাসের কারণে তাদের আর্থিক সংকট চূড়ান্ত হয়ে পড়েছে। সুরাহার কিছু উপায়ের কথা কিন্তু বলেছেন টিউশন শিক্ষকেরা, ঠিক আছে। এবং আনন্দবাজার এটা নিয়ে একটা রিপোর্ট করেছিল, উচ্চশিক্ষিত ইংরেজি ভাষায় স্নাতকোত্তর পাস কিন্তু চাকরি মেলেনি, তা নিয়ে মনোকষ্টে থাকা অস্বাভাবিক নয়। সেটা কিন্তু বেঁচে থাকার লড়াই বজায় রাখতে ঘাটালের অনুপ মাইতি টিউশন করতেন, সেই অবলম্বন নষ্ট হয়েছিল করোনা ভাইরাসের কারণে, তারপরেই তিনি আত্মহত্যা করলেন। অনুপের মৃত্যু স্বাভাবিকভাবেই অনেক কিছু প্রশ্ন তুলেছে, তাই না? যে তিনি যে টিউশনের উপর ভরসা করেই থাকতেন, তারপরে যখন এই সময় টিউশন বন্ধ হয়ে গেল তিনি আত্মহত্যা করতে বাধ্য হলেন। এরকম কতজনেরই না মানসিক অবসাদে এখন ভুগছে, তাদের কাছে টিউশনই নেই, তাদের যে প্রতিদিনের যে খরচ সেটা চালাতে তাদের প্রবলেম হচ্ছে।
সেই অবস্থায় কি করা দরকার তাদের জন্য সেটা কিন্তু এখানে বলা হয়েছে, এবং বিভিন্ন রকম এক্সাম্পল বা উদাহরণ এখানে দেওয়া হয়েছে। যেরকম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বহু শিক্ষিত বেকার টিউশনের উপর নির্ভরশীল, তাদের অনেকেই অসহায়, এবং এরকম একজনের নাম বলা হয়েছে গৃহশিক্ষক মিশ্রের বক্তব্য, শিক্ষকেরা সব দিক থেকে বঞ্চিত হচ্ছেন। ঠিক আছে, সব দিক থেকে বঞ্চিত হচ্ছে, সরকার থেকে তো আছেই, আবার বিদ্যালয় শিক্ষকের কাছ থেকেও কিন্তু বঞ্চনা আসছে। বেকার টিউশনজীবীদের কথা কেন্দ্র ও রাজ্য সরকারের কিন্তু ভাবা উচিত। এই পর্বে ভাতা দেওয়ার ব্যবস্থা করা হোক, না হলে তাদের কিন্তু আরও মৃত্যু বাড়বে। আর তার এই অভিযোগ, এই সময় টিউশন বন্ধ হয়, অনেক পরিবার গৃহশিক্ষকদের বেতনও কিন্তু দিচ্ছেন না, তার ফলে ওভারঅল তাদের কিন্তু অনেক জীবিকা নির্বাহের ক্ষেত্রে অনেক পরিবারের প্রবলেম হয়ে যাচ্ছে। কারণ অনেক টিচার যারা গৃহশিক্ষক আছেন তারা কিন্তু তাদের পরিবারটা অনেকজনকে তারা পড়িয়ে টিউশনি করিয়ে কিন্তু চালান, কিন্তু এখন এই সময় পুরোপুরি বন্ধ হয়ে গিয়ে তাদের কিন্তু সঞ্চয় যেটা ছিল সেটা শেষ হয়ে গিয়ে তারা এখন কিন্তু বিপদের সময় বিপদের মধ্যে পড়ছেন। আর এই প্রসঙ্গে আরেকটা জিনিস বলে রাখি, যে অনেকেই কিন্তু কিছু সঞ্চয় রেখেছিল বলে এই 2 মাস তাদের কোনো রকমে কেটে গিয়েছে। এবার যে পরিস্থিতি আসতে চলেছে, এই যে সময় আসতে চলেছে, এই সময় কিন্তু আরও বেশি করে এইসব আরও সামনে আসবে, এবং এরকম অনেকজন যারা কাজ হারিয়েছেন বেসরকারি ক্ষেত্রে বা এই লকডাউনের জেরে অ্যাক্টিভিটিস মুভমেন্ট যখন বন্ধ হয়ে গিয়েছিল, তার ফলে তাদের যে প্লাইটগুলো, তাদের দুরবস্থাগুলো, সেগুলো কিন্তু ধীরে ধীরে আরও বেশি করে নজরে আসবে। শুধুমাত্র গৃহশিক্ষক নয়, আরও যারা যারা ছোট ছোট ব্যবসা, ছোট ছোট কাজের সাথে জড়িত ছিলেন, তাদেরও কিন্তু এই দুর্দশাগুলো নজরে আসবে। আর পরিযায়ীদের এই দুর্দশা রক্ষা সম্ভব ছিল, এই নেক্সট আর্টিকেল আমরা দেখব। আচ্ছা, পরিযায়ী শ্রমিকদের দুর্দশা নিয়ে আমি অনেক আগেও আর্টিকেলসগুলো বলেছি, এবার আরেকটু প্রতিদিন যদি আমরা পড়তে থাকি আর্টিকেলস, তাহলে আমরা কিন্তু পয়েন্টগুলো আমাদের মুখস্থ হয়ে যাবে, এবং আমরা পরীক্ষা ইজিলি এখান থেকে লিখতে পারবো, আমাদের আলাদা করে মুখস্থ করতে হবে না। তো দেখো, পরিযায়ী শ্রমিকদের দুর্দশা নিয়ে লকডাউনের গোড়া থেকে সরব হয়েছেন অনেকেই, কিন্তু গোড়া থেকেই সরব হয়েছেন এই যে দুর্দশা নিয়ে। পরিযায়ী শ্রমিক তারা দেখা যাচ্ছে যারা অ্যাক্টিভিস্টরা তারা যেরকম লিখছেন তাদের নিয়ে, আবার অনেকে কিন্তু নিজে থেকে বিভিন্ন এই দুরবস্থার যে যারা দৃশ্য করেছেন, যারা নিজে দ্রষ্টব্য করেছেন, তারা সেগুলোর ফটো বা ভিডিও হোক সেগুলো কিন্তু শেয়ার করেছেন, এবং তাতে অনেক বেশি করে জাগরুকতা বা সচেতনতা বেড়েছে। কেন্দ্র ও রাজ্য সরকারগুলির কাছে বরাবর পরিযায়ী শ্রমিকদের জন্য ব্যবস্থা করতে কিন্তু অনুরোধ জানিয়েছে অনেকেই। রাজ্যগুলি নিজেদের মতো করে কিছু পরিকল্পনা করলেও কেন্দ্রীয় সরকারের তরফে এদের সম্পর্কে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণের আর্জি জানাচ্ছেন অনেকে। ঠিক আছে, তাদের দাবি অধিকাংশ পরিযায়ী শ্রমিক অসংগঠিত বা আনঅর্গানাইজ শিল্পের সঙ্গে যুক্ত, যাদের কোনো ফর্মাল কোনো সিকিউরিটি নেই তাদের। ঠিক আছে, তাদের জবের কোনো সিকিউরিটি নেই, তার সাথে সাথে তাদের এই থাকার খাওয়ার বা সামাজিক সুরক্ষা, তাদের বিমা, এগুলো কোনো কিছুই নেই। তাদের অনেকেরই আছে না স্বাস্থ্য সংক্রান্ত ন্যূনতম সুবিধা, না আছে পরবর্তী জীবনের জন্য কোনো প্রভিডেন্ট ফান্ড বা কোনো নির্দিষ্ট পরিকল্পনা। এদের ESIPF এর অন্তর্ভুক্ত কিভাবে করা যায় সে বিষয়ে পরিকল্পনা করার আর্জি বরাবরই জানানো হয়েছে। ইভেন অনেকগুলো পলিসি তৈরি হলো, কিন্তু সঠিক এগুলোর ইমপ্লিমেন্টেশন না হওয়ার ফলে এগুলোর আন্ডারে কিন্তু বেশিরভাগই আমাদের 90% যারা কাজ করেন তাদের কিন্তু এরকম সোশ্যাল সিকিউরিটি নেই কোনো রকম। ঠিক আছে, কিন্তু অধিকাংশ সময় সরকারের তরফে বিশেষ উদ্যোগ কিন্তু কোনো চোখেই পড়েনি। বর্তমান পরিস্থিতিতে অন্তত একটু চোখে আঙ্গুল দেখিয়ে দিলে এটা কিন্তু চোখে আঙ্গুল দেখিয়ে দিল যে পরিযায়ী শ্রমিকদের জন্য দেশ জুড়ে পরিকল্পনা করার কিন্তু একটা প্রয়োজন রয়েই গেছে, তাই না? তো নজর দেওয়া প্রয়োজন তাদের স্বাস্থ্যের দিকে, তাদের আর্থিক সুরক্ষার মতো বিষয়ও, তাদের স্বার্থের দিকে, তাদের যেরকম স্বাস্থ্য বিমা এই সমস্ত যাদের তেমন করা উচিত, এরকমই তাদের সুরক্ষা, তাদের খাদ্য সুরক্ষা, এগুলোও যেন দেখা উচিত। যে পরিযায়ী শ্রমিকরা ঘরে ফিরছেন তাদের ঠিকমতো চিকিৎসার ব্যবস্থা করতে হবে একদিকে, এবং তাদের পুনর্বাসনেরও ব্যবস্থা করতে হবে। যদি ESI এর মতো কোনো স্বাস্থ্য পরিকল্পনায় এদের অন্তর্ভুক্ত করে চিকিৎসা ব্যবস্থা করা যেত, তাহলে কিন্তু রোগের বিস্তার আটকানোয় আমরা কিন্তু এগোতে পারতাম। বিষয়গুলি কিন্তু গুরুত্ব দিয়ে এবার এখন ভাবার সময় আসছে। রেল লাইনে শুয়ে থাকা যে শ্রমিকদের উপর ট্রেন চলে যাওয়ার ঘটনা তোলপাড় গোটা দেশ জুড়ে, পরিযায়ী শ্রমিকদের জন্য ট্রেন চালু হতেও দেখা দিল নানা ধরনের সমস্যা। এই যে শ্রমিক স্পেশাল ট্রেন যে চালু হলো, এবং তাছাড়াও অন্যান্য ট্রেন চালু হয়েছে, তাতেও শ্রমিকরা যে ফিরতে চেয়েছেন, বিভিন্ন রাজ্যের তরফ থেকে অনেকগুলো ট্রেনের কথা বলা হলো, এবং সেগুলোকেই শ্রমিক স্পেশাল ট্রেনের নাম দেওয়া হয়েছে। তো সেখানেও কিন্তু অনেক বেশি সমস্যা দেখা দিচ্ছে, যেরকম ট্রেনের ভাড়া কারা দেবে তা নিয়ে নানা টানাপোড়েন, ট্রেনের টিকিট জোগাড় করতে গিয়ে নাকাল হচ্ছে ভিন রাজ্যের বসবাসকারী শ্রমিকেরা। তারা কারণ টিকিটের কোনো ব্যবস্থা কাউন্টার থেকে করা হচ্ছে না, তাদের বলা হচ্ছে অনলাইনে টিকিট দেওয়া হবে, এবং সবার কাছে অনলাইনে ফেসিলিটি নেই, এদিকে দোকানও বন্ধ, এদের কম্পিউটারও নেই,
তাদের অনেকের স্মার্টফোন নেই, এবং স্মার্টফোন থাকলেও কারো কাছে ইন্টারনেট নেই। এরকম বিভিন্ন সমস্যার জন্য তারা টিকিট কাটতে কিন্তু অনেক অসুবিধা হচ্ছে। কম্পিউটার তো দূর, স্মার্টফোন ঠিকভাবে তারা চালাতে দক্ষও নন ইভন। শুধু এটা নয় যে তাদের কাছে স্মার্টফোন চলে আসলে হয়ে গেল। আমরা অনেকেই জানি যে আমাদের আশেপাশে যদি কারো কাছে ফোনও থাকে তারা টিকিট কাটতে পারে না। তারা কিন্তু অনেক সময় যারা এগুলো কাজ করে তাদেরকে দিয়েই টিকিট কাটায়, তাই না? আইআরসিটিসি লগ ইন করতে হয়। তোমরা যারা টিকিট কাটো তারা জানো কতটা অনেক মানে কতটা স্টেপ পার করার পর এখানে লগ ইন করে তারপরে অ্যাকাউন্ট করে তারপরে টিকিট কাটতে হয়, তাই না? তারপরে যদি টিকিট যদি শেষ হয়ে যায় তাহলে যেটা তৎকাল টিকিট সেটা করতেও কিন্তু ঘাম ঝরে যায়। এবং তাদেরকে বলা হয়েছে অনলাইনে টিকিট কাটতে। এটা কিভাবে তাদের পক্ষে খুবই চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে যাচ্ছে। এবং সমালোচকরা বলেছেন এতে কালোবাজারি বাড়ার আশঙ্কা রয়েছে। এবার যারা কাটতে পারে তারা তো এটা সুযোগ নিয়ে কালোবাজারি করতে পারে। যেসব ভ্রুকুটি উপেক্ষা করেই ঘরে তুলছেন তারা যত যেভাবে পাচ্ছেন তাদের জমা সঞ্চয় করা টাকা দিয়ে বা জোগাড় করে তারা কোনোভাবে ম্যানেজ করে ঘরে ফিরছেন। কিন্তু ফেরার পরেও আবার একটা নতুন সমস্যা। কি নতুন সমস্যা? আমরা দেখছি নতুন সমস্যা কি। হ্যাঁ, একদিকে তাদের ঠিকমতো স্বাস্থ্য পরীক্ষা না হওয়ার যেমন অভিযোগ উঠেছে, অন্যদিকে কিভাবে বিপুল সংখ্যক শ্রমিককে বেশ কিছু ক্ষেত্রে পরিবারসহ কোয়ারেন্টাইনে রাখা সম্ভব হবে সেটা নিয়েও প্রশ্ন শুরু হয়ে গেছে। কারণ শুধু একজন দুজন তো আসছে না, পুরো পরিবারসহ অনেকজন আসছে। তো এতজনকে কিভাবে কোনো জায়গায় কোয়ারেন্টাইনে এতজনকে কিভাবে করে রাখা যাবে সেটা নিয়েও কিন্তু একটা বিপদ দেখা দিয়েছে। বেশ কয়েকটি রাজ্য প্রশাসনের দাবি এক্ষেত্রে এই অবস্থায় বিপুল সংখ্যক মানুষের জন্য কিন্তু সরকারি কোয়ারেন্টাইন করার ব্যবস্থা করা খুবই কঠিন। ফলে তাদের হোম কোয়ারেন্টাইন রাখার পক্ষে বেশ কয়েকটি রাজ্যের প্রশাসন, এবং তাতেও কিন্তু প্রশ্নচিহ্ন থাকছে। হোম কোয়ারেন্টাইন রাখার পরেও কিন্তু অনেক প্রশ্ন থেকে যাচ্ছে। কি বস্তুত লকডাউনের পরে পরিযায়ী শ্রমিকের সমস্যা ক্রমশ কিন্তু জটিল হয়ে উঠেছে। সমালোচকদের অনেকে বলেছেন এর মূলে রয়েছে পরিকল্পনার অভাব। তো সঠিক পরিকল্পনার অভাবে, কেন্দ্র রাজ্যের কোঅপারেশনের অভাবে এরকম কিন্তু এই পরিযায়ী শ্রমিকদের এরকম দুরবস্থা হচ্ছে, এবং তাদের অবস্থা আরও বেশি জটিল হয়ে যাচ্ছে। অসংগঠিত ইনফর্মাল ক্ষেত্রে বিপুল কর্মসংস্থানের জায়গা হলেও এই অংশটা নিয়ে বড় পরিকল্পনার অভাব রয়েছে রাজ্য এবং কেন্দ্র সরকারের। বেশিরভাগ দিকে যেখানে ফর্মাল সেক্টর সেখানেই গুরুত্ব দিয়ে দেখা হয়। ইনফর্মাল সেক্টরে যাদের কাজ করে তাদের রাইটস, তাদের অধিকারের কথা, তাদের বেতন বাড়ার কথা, সেগুলো ইভেন প্রাইভেট ফার্মে যারা কাজ করেন কন্ট্রাকচুয়াল বেসিসে, তোমরা জানবে, তোমরা অনেকে প্রাইভেট কাজ করো, তোমাদের বুঝতে পারবে তোমরা যাদের চাকরি নেই প্রপার, যাদের মানে পার্মানেন্ট কোনো চাকরি নেই, তাদের কোনো রকম সোশ্যাল সিকিউরিটি কোনো রকম কিছুই প্রোভাইড করা হয় না। শুধুমাত্র কাজের বিনিময়ে কিছু টাকা তাদের অফার করা হয়, এইটুকুই। তাছাড়া কোনো রকম সিকিউরিটি তাদের নেই। ফলে এই দুর্যোগের সময় তাদের সমস্যা পর্যন্ত সীমা ছাড়িয়ে গেছে, তাই না? এই যে দুর্যোগের সময় তাদের এখন দুরবস্থা, এমনিতেই তাদের কোনো জমা নেই, তাদের কোনো সিকিউরিটি নেই, এবং এই সময় যখন তারা টোটালি কেউ জব হারিয়ে ফেলেছে, কেউ বেতন পাচ্ছে না, সেই সময় তাদের অবস্থা কিন্তু আরও বেশি সীমা ছাড়িয়ে গেছে। আমরা পথে পরিযায়ীদের বিপুল স্রোত দেখতে পাচ্ছি, তাই না? প্রবল কষ্টের মধ্যে ঘরে ফিরলেও সেখানেও এদের জন্য কিন্তু সুখের দিন এখন অপেক্ষা করছে না। ঠিক মতো স্বাস্থ্য পরীক্ষা না হওয়ায় এদের মাধ্যমে সংক্রমণ ছড়িয়ে পড়ারও আশঙ্কা রয়েছে, তাই না? তো ঠিক মতো যেহেতু স্বাস্থ্য পরীক্ষাই হচ্ছে না, তো এদের মাধ্যমে কিন্তু সংক্রমণও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। আরও আশঙ্কার কথা এই যে করোনা আক্রান্ত উপসর্গহীন ব্যক্তির সংখ্যাই বেশি। এবার উপসর্গহীন ব্যক্তির সংখ্যাই বেশি মানে যাদের করোনা হয়েছে তাদের কিন্তু সবার উপসর্গ ধরা পড়ে না। তার ফলে তারা কিন্তু অন্য কাউকে সহজেই ছড়িয়ে দিতে পারে। ফলে শুধুমাত্র উপযুক্ত সরকারি পরিকল্পনার অভাবে এই অসুখ কিন্তু গ্রাম থেকে গ্রামান্তরে ছড়িয়ে পড়ার একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। তো সেক্ষেত্রে প্রপার কিন্তু ম্যানেজমেন্ট সরকারকে, কেন্দ্র এবং রাজ্য সরকারকে মিলে একটা ম্যানেজমেন্ট করা উচিত। যারা ফিরে আসে তাদের একটা পুনর্বাসনের ব্যবস্থা করা উচিত, বা রিহ্যাবিলিটেশনের ব্যবস্থা করা উচিত, এবং তার সাথে সাথে তাদের জন্য জব ক্রিয়েশন MGNREGA এর মাধ্যমে হোক বা অন্যান্য ফেসিলিটির মাধ্যমে হোক তাদের জন্য প্রপার কাজের সুযোগ সৃষ্টি করে দেওয়া হতে পারে। এবং তাছাড়া বিভিন্ন ক্ষেত্রে তাদের ডাইরেক্ট ক্যাশ ট্রান্সফার যদি করা যেতে পারে বিভিন্ন পুয়ারদের, গরিব মানুষদের যারা জব হারিয়ে ফেলেছেন, শুধুমাত্র পরিযায়ী শ্রমিক না, অন্যান্য যারা গরিব মানুষেরা জব হারিয়ে ফেলেছেন তাদের জন্য যদি ডাইরেক্ট ক্যাশ ট্রান্সফার করা যেত তাহলে পুরো অর্থনীতির চাকা যেরকম ঘুরতো সেরকমই প্রোডাকশন, অনেক তার সাথে রিলেটেড অন্যান্য ইন্ডাস্ট্রি এগুলোর কাজও চলতো। তো এটাই ছিল আজকের আমাদের ডিসকাশন। নেক্সট কালকে আমরা আবার ডিসকাস করব। থ্যাংক ইউ।